সো এইট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অক্টোবর 2026-এর জন্য ইকোনমিক্স এর দিস ওয়ান ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। আমরা আজকে ফুললি কনসেন্ট্রেট করব ইকোনমিক্স এর সাথে, ইকোনমিক্স কে নিয়ে। একদম ভেরি ফার্স্ট টাইম আমরা একটু কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো। জাস্ট লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেনটা আসছে, কোয়েশ্চেন আলোচনা আসলে ঠিক করবো না, কোয়েশ্চেনটার প্যাটার্নটা একটু চেক করব, সবাই একটু বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা আমরা দিব, সেই ইনস্ট্রাকশনটা আপনারা সবাই একটু পজিটিভলি মাথায় রাখার চেষ্টা করবেন। কোয়েশ্চেনটা ওপেন করার মানে এই না যে আমি কোয়েশ্চেনগুলি পড়বো, আমি আসলে কোনো কোয়েশ্চেন পড়বো না। আমি শুধু প্যাটার্ন, পাস মার্কস, লেখার স্টাইল, আপনি কোনভাবে লিখবেন, এই গাইডলাইনটা কোয়েশ্চেন থেকে দিব, এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা আপনার মাথায় অ্যাড করাবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আই উইল কনজিউম 10 মিনিটস ফর দিস রিগার্ডস। সো সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনটা ছিল এরকম। আপনারা জানেন 100 নম্বরে 45 হচ্ছে পাস মার্কস, এটা আমরা সবাই জানি। ইনিশিয়ালি একদম রুডিমেন্টারি স্টেজ থেকে আমি ইকোনমিক্স এর কথা বলার চেষ্টা করব, বিকজ অনেকেরই এটা হচ্ছে প্রথম কোর্স, মানে জেআইবিবির এখনো এক্সামই দেয় নাই। এমন অনেকেই আছেন যাদের জন্য জেআইবিবি ইকোনমিক্স এটা হচ্ছে প্রথম ক্লাস। সো তুমি ইনিশিয়াল লেভেল থেকে আমরা ডিসকাস করলে তাদের জন্য একটু সুবিধা হবে। ইকোনমিক্স হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টা টাইম, পাস মার্কস হচ্ছে 45। পরীক্ষার অ্যান্সারটা বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমে আপনি দিতে পারবেন। তবে যদি আপনি ইংরেজি পরীক্ষা দেন ফুল কোয়েশ্চেন ইংলিশ হবে, যদি আপনি বাংলা পরীক্ষা দেন ফুল কোয়েশ্চেন বাংলা, ফুল কোয়েশ্চেন বাংলায় দিতে হবে। মিক্সড ল্যাঙ্গুয়েজে কখনো পরীক্ষা দেওয়া যাবে না। জেনারেল ইনস্ট্রাকশনস। সেকেন্ড ইনস্ট্রাকশন হচ্ছে গত বছর বা তার আগের বছর, সিক্স অ্যান্ড সেভেন, এই দুটো বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভেরি আনফরচুনেট। জাস্ট একটু হোল্ড করেন, আমি একটু জাস্ট 1 মিনিট। সো কোয়েশ্চেনে আমরা দেখব যে পার্ট এ তে 4টা ব্রড কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন 20 মার্কস। প্রত্যেকটা কোয়েশ্চেন এ বি সি থাকবে, এ বি, কখনো কখনো এ বি, কখনো কখনো এ বি সি থাকবে। আর এই পার্টের ক্ষেত্রে এই 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 অংশ থেকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস দেখব, যে ইকোনমিক্স আমরা জানি যে ইকোনমিক্স এর 2টা পার্ট থাকে। ইউ নো ভেরি ওয়েল, আপনারা অনেকেই জানেন যারা ইকোনমিক্স আছেন। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, যেটা সেটার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো মানে ছোট ছোট জিনিসের ইকোনমিক্স নিয়ে যেটা আলোচনা করা হয়, অর্থাৎ ব্যক্তিগত ইকোনমিক্স নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স এর লিঙ্কটা হচ্ছে বড়, টোটাল কান্ট্রি অথবা অনেকজনকে মিলে যে ইকোনমিক্সটা আলোচনা করে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সে আমরা যখন বই পড়তে যাব, একটু পরে আমি দেখাবো, বই পড়তে গেলে দেখবো যে মাইক্রো ইকোনমিক্স বইয়ের মধ্যে 2-3টা চ্যাপ্টার আছে। সেম একই রকম ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ বড় ইকোনমিক্স, পুরো কান্ট্রি রিলেটেড ইকোনমিক্সেও বইতে 2-3টা চ্যাপ্টার আছে। 4টা ব্রড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2টা কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড মাইক্রো ইকোনমিক্স থেকে আসবে। সো দিস টু, 1 and 2, এই 2টা প্রশ্ন আসছে মাইক্রো ইকোনমিক্স থেকে, ব্যষ্টিক অর্থনীতি থেকে। আর 3 এবং 4, এই 2টা প্রশ্ন আসছে সমষ্টিক অর্থনীতি।
ব্রড কোয়েশ্চেন নিয়ে যদি আমরা আলোচনাটা লম্বা করতে চাই, তাহলে আলোচনাটা হবে এরকম যে আমরা যখন চ্যাপ্টার পড়তে যাব তখন আমরা দেখব যে ব্যষ্টিক অর্থনীতি থেকে দুইটা ব্রড কোয়েশ্চেন থাকবে, সামষ্টিক অর্থনীতি থেকে দুইটা ব্রড কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস। এটা আমাকে একটা জায়গায় অনেক রিলিফ দিবে যে আমি আসলে কোন পার্টটা ভালো করে পড়বো। অনেকের মাথায় থাকে না যে ভাইয়া শেষ মুহূর্তে আমাকে বলবেন যে ভাইয়া আমাকে একটু বলেন তো কোন কোন চ্যাপ্টার গুলি পড়বো। দিস ইজ ইউর প্রপার ইন্ডিকেশন। এটা হচ্ছে আপনার জন্য মেইন গাইডলাইন যে আমরা মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি থেকে দুইটা প্রশ্ন আসবে। সো আমি যদি মাইক্রো ইকোনমিক্সটা সুন্দর করে পড়ি, আমার কাছে দুইটা প্রশ্ন অ্যান্সার করাটা ইজিয়ার হবে। একই রকম ম্যাক্রো ইকোনমিক্স, যেটা সামষ্টিক অর্থনীতি, সেখান থেকে দুইটা প্রশ্ন আসবে। আমি যদি ওই পার্টটা সুন্দর করে পড়ি, তাহলে ওই পার্ট থেকে সুন্দর দুইটা কোশ্চেনে আমি অ্যান্সার করতে পারবো। মাইক্রো ইকোনমিক্স আমি বলেছি ব্যক্তি পর্যায়ের ইকোনমিক্স, যেমন আমার ব্যক্তি পর্যায়ের ফ্যামিলি কন্ট্রিবিউশন করা, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। অর্থাৎ আমি এটাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তির আচরণ নিয়ে কথা বলা হয়। আর ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট হচ্ছে বাজেট বাংলাদেশের, এটা সামষ্টিক অর্থনীতি নিয়ে কাজ করে। ইনফ্লেশন সামষ্টিক অর্থনীতি কাজ করে। ন্যাশনাল গ্রোথ সামষ্টিক অর্থনীতি কাজ করে। এগুলি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর পয়েন্ট। সো ব্রড কোশ্চেনের মধ্যে কেউ যদি মনে করেন যে মাইক্রো ইকোনমিক্স পার্টটা ভালো করে লিখবেন পড়বেন, তাহলে দুইটা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবেন। আমরা সাজেশন তৈরি করার সময় মাইক্রো ইকোনমিক্সটাকে বেশি প্রায়োরিটি দিব, ম্যাক্রো ইকোনমিক্স থেকে প্রশ্নটাকে একটু কমিয়ে ফেলবো। মানে সঙ্গত কারণে এই জন্য আমি এই জায়গাটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করেছি। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা কি সবসময় এরকম? হ্যাঁ, 96 মানে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ক্ষেত্রেও এই প্যাটার্নটা এরকমই ছিল। সো এটা নিয়ে আর আমার ওরকম বদার হওয়ার দরকার নেই। ম্যাথ নিয়ে কমপ্লিটলি শুধু ম্যাথ ক্লাস আলোচনা করবো, এখানে আর কোনো আলোচনা নাই। দুইটা ম্যাথ থাকবে, একটা অ্যান্সার করবো, চারটা পাঁচটা ম্যাথ করবো, সেগুলি থেকে একটা ম্যাথ আসবে। সো এটা নিয়ে আর আমরা আলোচনা করতে চাচ্ছি না। কেস স্টাডি, অ্যাগেইন ডিফারেন্ট টাইপস অফ পার্ট আমরা আলোচনা করব পড়বো। এখানে দুইটা কেস স্টাডি থেকে, একটা মাইক্রো ইকোনমিক্স থেকে আসবে, একটা ম্যাক্রো ইকোনমিক্স থেকে আসবে। তারপরে হচ্ছে দুইটা কেস স্টাডি। কেস স্টাডির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন দেখেন, এটা লাইক একটা কেস স্টাডি দিল আপনাকে, দেওয়ার পর আপনাকে কয়টা প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্নের উপর বেস করে আপনি অ্যান্সার লিখবেন। কেস স্টাডিটা বিভিন্ন জায়গায় বলবে কেস স্টাডি, মানে আমি একটু মানে নিজেই আশ্চর্য হই। কিছু কিছু জায়গায় পরীক্ষার অনেক সময় মানে মানে বিভিন্ন জন বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে এরকম করে, পরীক্ষার পরেই দাগায় দেয় যে এতটুকু আমাদের পড়া থেকে আসছে। ইভেন কিছু কিছু জায়গায় আমি দেখি কেস স্টাডি বলে দেয় কেস স্টাডি আমাদের কোশ্চেন থেকে আসছে। এটা ইট ইজ টোটালি আনফেয়ার। কেস স্টাডির প্যাটার্নটা আসলে আমি বা অন্য যত মানে যত এক্সপার্ট টিচারই হোক, নেভার এভার উইল বি ট্রেস অর কমন দা হুবহু কোয়েশ্চেন। হুবহু কোয়েশ্চেন গুলি কারোরই কমন পড়বে না। এখানে আমরা কমন ফেলানোর জন্য পড়বো কি, আমরা হচ্ছে টপিকস গুলিকে সুন্দর করে শেষ করব। টপিকস গুলিকে সুন্দর করে শেষ করলে আপনার একটা আইডিয়া জেনারেশন হবে। আইডিয়া জেনারেশন হলে আপনি সেটা প্রপার ওয়েতে লিখতে পারবেন। তো আমরা এটা নিয়ে কেস স্টাডিতে কাজ করব। আমার কথা ভেঙে ভেঙে আসছে, কথা কি ঠিক আছে না সাউন্ড ঠিক আছে? আমার সাউন্ডে ঠিক কোনো আছে স্যার। সাউন্ড ঠিক একটু আছে? আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে সাউন্ড? আমার কি সাউন্ডে কোনো প্রবলেম আছে? না, ক্লিয়ার ভাইয়া। না, ক্লিয়ার। তাহলে ভাইয়া মাহমুদ মোহাম্মদ ইসলাম, ভাই আপনি একটু আপনার লাইটটা একটু চেক করেন, মনে হয় ওখানে কোনো ইস্যুস থাকতে পারে প্লিজ। কেস স্টাডি নিয়ে আমাদের আলাদা ক্লাসে আমরা আলোচনা করব, সেখানে আমরা ইন ডিটেইলটা বলবো। আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোনো কথা হবে না। সোফার আই নো যে আজকের ক্লাসে আমি শুরু করবো আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আমরা আলোচনা করব। এইটার বিন্দু মাত্র কোনো জিনিস আপনার কমনের বাইরে থাকবে না। সো আমরা যা পড়বো এখান থেকে পাঁচটা লিখতে পারবো। এটা মুখস্থ টোটস্থ, চোখ বন্ধ করে আপনি লিখবেন। এগেইন অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স, এই জায়গাটাতে একটু ম্যাটিকুলাসলি চেক করার জায়গা আছে। সেটা হচ্ছে পার্ট ইতে দুই ধরনের প্রশ্ন আসে। এক ধরনের প্রশ্ন আসে যেমন এটা ভালো, এনি 5 কোয়েশ্চেন্স, মানে আপনাকে আসলে শর্ট নোট লিখতে বলেছে।
এই কোয়েশ্চেনটা এখানে শর্ট কোয়েশ্চেন লিখতে বলেছেন, যে কোনো পাঁচটা দিয়েছে। কয়টা? 3, 6, 7, 8, আটটা দিয়েছে, যে কোনো পাঁচটা লিখতে হবে। জাস্ট পার্টির জন্য আমি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা একটু দেখি। এটা তো আপনাদের 7 ব্যাংকিং প্রশ্ন, ব্যাংকিং ইয়ারের কোয়েশ্চেন। আমি জাস্ট একটু 6 ইয়ারের কোয়েশ্চেন বা তার আগের কোয়েশ্চেনটা একটু চেক করে আসি। পার্টিতে সাউন্ড আচ্ছা শোনা যাচ্ছে না একদম, টোটাল মানে একদম খুব অল্প। না, ক্লিয়ার আসতেছে, আমরা তো পাচ্ছি। স্যার সাউন্ড ক্লিয়ার। ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে আমাদের আপনাদের চ্যাট বক্স এবং নেটওয়ার্ক দেখার জন্য দুইটা ইন্ডিকেটর আমার থাকে, দুইটা আলাদা মানে পোর্টাল ওপেন করানো আছে। এটা একদম ব্লারও করে না, নাড়াচাড়াও করে না। নাড়াচাড়া করলে আমি বুঝি যে হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। একদম নাড়াচাড়াও করছে না, মানে আমার এখানেও আমি বুঝতে পারছি যে নেটওয়ার্ক ইজ ক্লিয়ার। তাহলে ভাইয়া, একটু আপনার ওখানে আবার একটু চেক করবেন যে অন্য কোনো ইস্যু আছে কিনা। আম একটু প্লিজ একটু চেক করেন না। ওকে, আমার আসলে একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার তে যে 20 মার্কসের কোয়েশ্চেন, সেটা আমি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলি একটু দেখার চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলি কেমন আসে। আমরা তো লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখলাম, সেখানে আসছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করো। তার আগে, কারণ কারণ এখানে একটা সেন্সিটিভ ইস্যু আছে। বাংলাদেশ ব্যাংকের আইবিবি কোয়েশ্চেন প্যাটার্নের যে নতুন চেঞ্জেসটা নিয়ে আসছে, সেই চেঞ্জেস এর ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 8 তে বলা ছিল যে সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যে কোনো 10টা, মানে 10টা কোয়েশ্চেন থাকবে, সেই 10টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। সেভেন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কিন্তু ওই রুলটা মানে নাই। 7-এ 8টা কোয়েশ্চেন দিয়েছে শর্ট নোট টাইপের, সেখান থেকে 5টার অ্যান্সার হয়েছে। সো আমরা একটু দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন। দেখেন এখানে আবার কি করেছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন পার্টি শর্ট নোট অ্যান্সার অল দা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান কত? প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 10 × 2 মানে 20। তাহলে প্রবলেমটা আসলে পার্টিতে কি দাঁড়ালো? প্রবলেমটা দাঁড়ালো এখানে আইদার শর্ট নোট আসতে পারে অথবা সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে। যদি সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার আসে তাহলে কিন্তু ওখানে কোনো অপশন থাকবে না। দেখেন এখানে বলা আছে অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স। যদি শর্ট নোট আসে তাহলে সেখানে অপশন থাকবে 8টা থেকে 5টা আপনাকে অ্যান্সার। যদি শর্ট নোট আসে, যেটা সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন আসছে, যদি শর্ট নোট আসে 8টা থেকে 5টা, আমরা যা পড়াবো সেখান থেকে আপনি 5টা কমন পেয়ে যাবেন, মানে 100% পাবেনই, মিস হওয়ার কোনো সুযোগ নেই। বাট যদি সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার আসে তাহলে 10টা কোয়েশ্চেনে আপনার কমন পড়বে, এইটা ঠিক আমি পারবো না, একটা দুইটা চেঞ্জ হতে পারে। আনফরচুনেটলি এই বছরের সিক্সে আমাদের সবগুলি কমন পড়েছে, এগুলি সব আমরা পড়েছিলাম। হ্যাঁ, তারপরে যেহেতু এখানে অল শর্ট লিস্ট কনসিডার, এখানে আপনি কোনো শর্ট মিস করতে পারবেন না, মানে একটা না পারা মানেই আপনার 2 মার্কস কম। সো ইট উইল বি রিস্কি। বাট এখানে আবার মার্কসটা ভালো আসে, 2 মার্কস করে তো সুন্দর করে লিখলেই 2-এ 1.5 মানে। এতক্ষণ এত কথা বলার কারণ হচ্ছে আমি পার্টিতে দুইটা প্রিপারেশন নিব। আমি পড়াটাকে এমন ভাবে পড়বো, আমি এগেইন অন্য প্রশ্নগুলিতে দেখি যে সিক্সথের আগে ফিফথে প্রশ্ন আসছিল পার্টিতে বা এইখানে কিন্তু একদম শর্ট কোয়েশ্চেন আসতো, মানে শর্ট নোট আসতো। তার আগের সবগুলিতে শর্ট নোট, তার আগে সবই শর্ট নোট আসে। হ্যাঁ, বাট সিক্সথে গিয়ে সিঙ্গেল কোয়েশ্চেন দিয়েছে। সিঙ্গেল কোয়েশ্চেন দিলেও সিঙ্গেল কোয়েশ্চেন কিন্তু খুব পেঁচানো কোয়েশ্চেন দেয়, টপিক বেস কোয়েশ্চেন দিয়েছে। সো আমরা যখন পড়বো শর্ট নোট এবং সিঙ্গেল কোয়েশ্চেনের এই পার্টটা, আমি একটা জায়গায় পড়বো, একটা শিটে রাখবো। বাট আমরা একটু একটু একটা সাথে একটা অ্যাড করে আমরা আমি জাস্ট 10 সেকেন্ড একটা কল নিয়ে নেব, কেউ একজন জয়েন করতে পারছে না।
তার মানে পয়েন্ট তে যখন আমি যাব, পয়েন্ট যখন প্রিপারেশন নিতে যাব, তখন আমি যখন বলবো যে ভাইয়া এটা একটু বড় করে পড়েন, আবার 2 মার্কস করেও আপনার আসতে পারে। আসসালামু আলাইকুম। আর তো ইতে গেলে যখন পার্ট নিয়ে আলোচনা করবো, ওটা কিন্তু 20 মার্কস। আমি কিন্তু তখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া একটু প্রশ্ন বেশি দিব, কারণ আমার তো মাথায় আছে শর্ট নোট টাইপের। আমি বলে দিব যে এই শর্ট নোট টাইপের জন্য পড়বেন, বাট কনসেপচুয়ালি এই জায়গাগুলো একটু মনে রাখবেন। শীটে আমি যখন কোয়েশ্চেন দিব, মানে অ্যাজ ইউজুয়াল ওখানে একটু প্রশ্ন বেশি দিব, ছোট ছোট করে লিখে দিব ডেফিনিশন, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি। কারণ যদি 2 মার্কসের জন্য আসে, যাতে আমি সেটাও কভার করতে পারি। আর শর্ট নোট আসলে শর্ট নোট নিয়ে আমি টেনশনে নাই, কারণ শর্ট নোট আমরা যা পড়াবো সেখান থেকে মোটামুটি আমাদের চলে আসবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম 7th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সহ সকল কোশ্চেন আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। মানে একটা কোশ্চেন পিডিএফ করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এবং সবার কাছে রিকোয়েস্ট, কোশ্চেনটা আমি গ্রুপে দিব আপনাদের পড়ার জন্য না। মানে কেউ যদি, কারো যদি কোনো কিউরিসিটি থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা একটু দেখা দরকার, আপনি তার জন্য দেখতে পারেন। বাট কোয়েশ্চেন বুঝে পড়ে আপনি একটু আইডিয়া জেনারেট করবেন, বা কোয়েশ্চেনগুলি আপনি সর্ট আউট করবেন, এটা দরকার নাই। কারণ এই গত 10 12 15 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের সাজেশনটা তৈরি করা হবে হচ্ছে। সো আপনার ওই দায়িত্বটা আমার, যে আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এডিশনাল টাইম দেওয়ার দরকার নাই। কোয়েশ্চেন আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, আমি সেভাবে আমরা কভার করব। সো আমরা এবার স্টার্ট করব। হ্যাঁ, আমরা এবার স্টার্ট করব কোয়েশ্চেন নিয়ে। আমাদের কারো কোনো, মানে আমাদের কোর্স প্ল্যান, আমরা কেন এখানে বেশি পড়বো কেন এখানে কম পড়বো, এটা নিয়ে তো কারো কোনো সে নাই। আই থিংক সো বাংলা ইংরেজি যে কোনো ভাবে লিখতে পারেন। কিছু প্রশ্নে গ্রাফ থাকবে, গ্রাফটা অবশ্যই পয়েন্ট আউট করতে হবে। এবং রিকোয়েস্টেড এভরিওয়ান প্লিজ, যে ইকোনমিক্স ক্লাসটা মিস করলে আপনি মানে প্রপার ওয়েতে এক্সাম দেওয়াটা টাফ হয়ে যাবে, করবেন না। স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমার সাথে গত বছর ইকোনমিক্সে ছিলেন, এবারে জয়েন করেছেন, এরকম কি কেউ আছেন আমাদের সাথে এখন? জি ভাইয়া, রায়হান বলছিলাম। আচ্ছা, গত বছর ছিলেন, এই বছরও আমাদের সাথে আছেন, তাই না? আচ্ছা বলেন তো, মানে হোয়াট ইজ, মানে কেন আপনার এক্সামটা কি হয়েছে, বলেন বলেন তো একটু। কোশ্চেন কমন ভাইয়া, পড়ে না, এইটুকু কিছু ছিল? না ভাইয়া, আমার তো সব কোশ্চেন কমন পড়ছে। ইভেন আমি 4টা থেকে 5টা গ্রাফও এঁকে দিছিলাম, কিন্তু আনফরচুনেট ম্যাথও ও হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, ভাইয়ের সাথে তো কথা হয়েছে। মানে আমি ভুল না করলে আপনার একটা সাবজেক্টই বাকি আছে, তাই না? জি ভাইয়া। ও আচ্ছা। না, আপনারটা আসলে আনফরচুনেট, কারণ আপনার লাস্ট ইয়ারও আপনার রেসপন্স খুবই ভালো ছিল। এবং আমিও, ইভেন আপনিও তো বলছেন যে ভাই এমন হইতে পারে যে আমি 80-র উপরও মার্কস পেতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে আমার পরীক্ষা এতই ভালো হয়েছিল, কিন্তু কেন যে এরকম হলো। আচ্ছা, এটা আনফরচুনেট। আপনারা জানেন তো, কিন্তু আমাদের এই এই আপনাদের যে ইভেন শীটগুলি ভাইয়া, করাবো। হ্যাঁ এমএফএস টা যে পরীক্ষা দিছিলাম ভাইয়া, হ্যাঁ। এমএফএস টা কিন্তু ওরকম লিখতে পারিনি, কিন্তু ভাই এমএফএস এ কিন্তু পাশে এসে পড়ছে। আসলে ওই, মানে এইটুকু এরর একটু থাকবেই, মানে এটা আমরা আসলে একটু মেনে নিতেই হবে। এত জাস্ট এই এই এররটুকু আমাদের থাকবেই, কিছু করার নাই। হ্যাঁ, এররটুকু আসলে একদমই। এমএফএস এ শুধু M1 M2 ম্যাথটা দিছিলাম ভাইয়া, কিন্তু ইকোনমিক্স এ টোটাল আমার 10 মার্কসের ম্যাথই হয়েছিল। আমি পরে এসে মিলাইও দেখছিলাম, কিন্তু ভাইয়া ব্যাড লাক। আচ্ছা, ব্যাড লাক। যাক, এবার ইনশাল্লাহ হয়ে যাবে। সবাইকে একটু রিকোয়েস্ট করে আপনি একটু লাইভ ক্লাসে থাকবেন। ভাইয়া যিনি, উনি আমার সবচেয়ে মানে জাস্ট এটা একটা অ্যাক্সিডেন্ট, বিকজ অন্য অনেকের রেসপন্স অত ভালো ছিল না, বাট সবাই পাশ করে গেছে। ভাইয়া আসলে, আমি উনি রেজাল্টের পরে ফোন দিয়ে আমারও একটু খারাপ লেগেছে, বিকজ উনি রেগুলার ছিলেন, স্পন্টেনিয়াস ছিলেন। যাই হোক, আচ্ছা, আমি এখন একটু আমাদের সিলেবাসটা একটু ওভারভিউ করব। হ্যাঁ, এটা একটু দরকার আমাদের জন্য, মানে বইতে আসলে কোথায় কি আছে এটা একটু দেখবো, তারপরে আমরা সাজেশনে যাব।
এবং আমরা একটু একটু করে পড়া আগাবো। আমাদের উম, যেই বইতে যে পড়াটা আছে, আচ্ছা, ইন দ্য মিনটাইম আমি একটু একটা মিনিট একটা জিনিস একটু সবাইকে ক্লিয়ার করি। আপনাদেরকে আমরা যারা গ্রুপে অ্যাড করেছি, আপনারা যারা গ্রুপে অ্যাড হয়েছেন, আপনাদেরকে আমরা মোটামুটি, আমাদের দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে 103 জিআইবিবি প্রাইভেট। প্রাইভেট যে গ্রুপটা, সেই গ্রুপটাই হচ্ছে আপনাদের মানে কোনো মেসেজ আপনারা দিতে পারবেন না, রেস্ট্রিক্টেড করা। ওই গ্রুপটায় শুধুমাত্র আমি ক্লাস লিংক শেয়ার করব, রেকর্ডিং শেয়ার করব, এবং আপনাদের সিনপসিস গুলি শেয়ার করব। ওইটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে রেস্ট্রিক্টেড করা, যাতে আপনাদের মেসেজিংটা লম্বা করে ক্লাসের মানে সিনপসিস গুলি পেতে আপনাদের কষ্ট না হয়, সেই জন্য এটা করা। আর আরেকটা হচ্ছে 103 জিআইবিবি জেনারেল। জেনারেলে আপনারা সবাই যে কোনো রকম মেসেজ দিতে পারেন। ক্লাসে জয়েন করতে পারছি না, লিঙ্ক কাজ করতে পারছি না, এই ক্লাসটা বুঝি না, এই কোয়েশ্চনটা ভালো হয় না, এই শিটটা পাই নাই, এই রেকর্ডিংটা পাই নাই, অথবা হোয়াট এভার। এবং ওই গ্রুপে আমিও আছি, আমি দেখে আপনাদেরকে রেসপন্স করবো যথাযথ নিয়মে। আমাদের আরেকটা গ্রুপ আছে প্রফেশনাল কমিউনিটি। ওই গ্রুপটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে নেটওয়ার্কিং এর জন্য। টোটাল গ্লোবাল ব্যাংকিং এর বিভিন্ন ব্যাংকের সিনিয়র জুনিয়ররা ওই গ্রুপটায় আছেন। সো আপনার ওখানে প্রেজেন্স মানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, সে ওপেন অপরচুনিটি গুলি টাচ করা, ব্যাংকিং নিউজ, বিভিন্ন ধরনের নিউজ শেয়ার হয় সেগুলি টাচ করা। আমরা গ্র্যাজুয়ালি যে বিভিন্ন কোর্সের সাথে জড়িত থাকি, ধরেন সিডিসিএস, প্রমোশন, রিটেন, ভাইবা, রিপোর্টিং, এই সকল কোর্স কোনটা কোথায় কিভাবে কাজ করে, সেই জিনিসগুলি নিয়ে আমরা ওখানে মানে ডিটেইল আলোচনা থাকে। সো ওই গ্রুপটা হচ্ছে আপনার ইফেক্টিভনেস হবে যদি ওই কোর্স থেকে আপনি কোনো পজিটিভ জিনিস বের করতে পারেন তার জন্য। রেগুলার বেসিসে আমাদের জেআইবিবি কোর্সের জন্য আপনার 103 প্রাইভেট এবং 103 জেনারেল, যেটা এই দুইটা গ্রুপই হচ্ছে আপনার জন্য মানে নেসেসারি গ্রুপ। ওকে, এবার আইবিবি থেকে আপনাদের যে বইটা দেওয়া আছে, সেই বইতে আপনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন বা চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন আছে, যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আপনাদের মডিউলে এখানে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন বলা হচ্ছে, যে ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশনটা এখানে কভার আপ করা হয়, যে ইকোনমিক্স বলতে কি বোঝায়, এখানে কোন কোন ইকোনমিক্স কাজ করে, এবং সেই ইকোনমিক্স গুলি কিভাবে কাজ করে। মডিউল বিতে বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্স, এখান থেকে একটা প্রশ্ন আসে। মাইক্রো ইকোনমিক্স এর বেসিক্স গুলি এখানে আলোচনা করা হয়, লাইক অ্যাজ ডিমান্ড, সাপ্লাই এন্ড অন্যান্য অন্যান্য জিনিস। মডিউল সি, প্রোডাকশন এন্ড কস্ট, এটাও মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, এবং এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। এই চ্যাপ্টারটা ম্যাথও আছে, এখানেও ম্যাথ আছে, এখানেও ছোট্ট একটা ম্যাথ আছে, এখানেও ম্যাথ আছে। মডিউল ডি হচ্ছে মার্কেট স্ট্রাকচার, আমার খুব পছন্দের চ্যাপ্টার। এখান থেকে একটা ব্রড প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এবং কেস স্টাডিও আসার সম্ভাবনা রয়েছে মার্কেট স্ট্রাকচার থেকে। মডিউল ই, মার্কেট ফেলার এন্ড গভর্নমেন্ট ইন্টারভেনশন, এইখান থেকে ব্রড কোয়েশ্চেন আসে, সিঙ্গেল কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট এটা কমপ্লিটলি বুঝার চ্যাপ্টার। মডিউল ডি এবং মডিউল ই আমরা যখন পড়বো তখন বলবো যে এটা একটু ভালোভাবে বুঝলে আপনার জন্য পাশ করাটা ইজিয়ার হবে, বুঝলে বানায় লিখতে পারবেন, এবং আপনি যদি ঠিকঠাক করে লিখতে পারেন এটা থেকে ইজিলি আপনি পাশ করে বের হয়ে যেতে পারবেন। আমরা শুরুতেই বলেছি ইকোনমিক্স দুই রকম, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যক্তিগত অর্থনীতি নিয়ে যেখানে আলোচনা হয়, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সামষ্টিক অর্থনীতি নিয়ে যেখানে আলোচনা হয়। মডিউল এ বি সি ডি ই, এই পাঁচটা মডিউল হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর মডিউল, অর্থাৎ বেস্টিক অর্থনীতির মডিউল, ক্ষুদ্র অর্থনীতির মডিউল। মডিউল এফটা হচ্ছে বেসিক ম্যাক্রো ইকোনমিক্স, এটা সামষ্টিক অর্থনীতি নিয়ে এখানে আলোচনা করা হয়, এবং সামষ্টিক অর্থনীতির অনেকগুলি জিনিস এখানে কভার করা হয়, ন্যাশনাল ইনকাম, বাজেট, ইনফ্লেশন, ন্যাশনাল গ্রোথ, তারপরে আরো বিভিন্ন টপিকস এখানে অ্যাড করানো হয়। মডিউল জি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স অফ বাংলাদেশ। কমপ্লিটলি এই চ্যাপ্টারটা আমাদের পড়ার দরকার নাই, আমরা শুধু পড়বো 1, 2, 3, 4, 5, 6, এই 6টা চ্যাপ্টার আমরা আলোচনা করব, বা আলোচনা করলে মোটামুটি আমাদের পড়া হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু আমাদের
মানে বইয়ের আলোচনা শেষ, কোয়েশ্চেন নিয়ে আমাদের আলোচনা শেষ, এবার ফর্মালি আমাদের মেইন পড়াটা আমরা শুরু করব। ইন দ্য মিন টাইম আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ইকোনমিক্স? এনি কোয়েশ্চেন? সাজেশনে পার্ট ওয়ানের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ, ওই যে চ্যাপ্টারগুলি একটু আগে বলেছি, মডিউল এ, তারপরে মডিউল বি, তারপরে মডিউল সি, তারপরে মডিউল ডি ওয়াইজ প্রশ্ন রেখেছি, তারপরে মডিউল ই, তারপরে মডিউল এফ, তারপরে মডিউল জি, মডিউল এইচ, মডিউল জি পর্যন্ত, তারপরে আর কোনো মডিউল নাই। এগুলি ব্রড কোশ্চেনের জন্য আলোচনা করব এবং এগুলি আমরা ক্লাস ওয়াইজ ডিসকাশন করব। আচ্ছা, বই কিনবো কোনটা? কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? কোনো বই কিনতে হবে না। আমি আপনাদেরকে সাজেশন দিব, তারপরে যে ক্লাস থাকবে সেই ক্লাসের লেকচারটা আপনাকে প্রোভাইড করব, এবং প্রত্যেকটা পার্টের, যেমন আমরা কোয়েশ্চেন পড়ছি ব্রড কোয়েশ্চেন, এই ব্রড কোয়েশ্চেনের পার্টের বাংলা ইংরেজি দুইটা সলিউশনই আমরা আপনাদেরকে দিয়ে দিব, ম্যাথমেটিক্স সলিউশন দিয়ে দিব, কেস স্টাডি সলিউশন দিয়ে দিব, টার্মিনোলজি ডিফারেন্স এন্ড কন্ট্রাস্ট, যেখানে যা এখানে আলোচনা করা হয় আমরা মোটামুটি আপনাদেরকে মানে কভার করে ফেলবো। এন্ড শর্ট নোট যা এখানে পড়েছি, যে শর্ট নোট আমি এখানে বেশি রাখছি, ওই যে আমার তো মাথায় আছে যে এটা যদি 2 মার্কসের জন্য আসে যাতে আমি অ্যান্সার করতে পারি। শর্ট নোট সকল কিছু আমরা মোটামুটি আপনাদেরকে প্রোভাইড করবো। সো নো বুক রিকোয়ার্ড, লাগবে না কমপ্লিটলি। কেউ যদি শখের বশে কোনো বই কিনেন, আমার পড়া থেকে তার পড়ার জায়গাটা মিসম্যাচ হবে। বিকজ আই নো ভেরি ওয়েল, ইন আওয়ার টোটাল ইন্ডাস্ট্রি, যারা টোটাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ইকোনমিক্স পড়ায়, ইকোনমিক্স শিট তৈরি করে, হ্যাঁ, ফান্ডামেন্টালি তাদের ইকোনমিক্সের শিটগুলি, মানে তারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে বা একটা একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করে, বাট একদম বোনাফাইড জেনে বুঝে বেস দিয়ে ইকোনমিক্সকে সাজানো খুব রেয়ার, আপনি পাবেন না। যারা আমাদের সাথে গতবারে যিনি ক্লাস করেছেন একজন আছেন, অন্যরা ইকোনমিক্স আমাদের ম্যাক্সিমাম পাশ করে যায় একদম অন শটে, যারা ক্লাস রেগুলার করে। আবার কেউ আছে তো ভর্তির সময় টাকা দিয়ে অ্যাডমিশন নেয়, আর পরীক্ষার 3 দিন আগে এসে বলে যে ভাইয়া আমার তো শীটগুলি দরকার, একটু শীটগুলি দেন। মানে ডেফিনেটলি আমি তাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি পাশ করবেন, বাট ইকোনমিক্সে একটু রেকর্ডিং গুলি শুনে গোছায় ফেললে পাশ করা হয়ে যায়। সো নো বুক সিক্স রিকোয়ার্ড, কোনো বই দরকার নাই। আমরা অ্যাজ ইউজুয়ালি প্রথমে বলেছি যে সাজেশনের পরে তাহলে আমার এন্ড থেকে আপনাদেরকে ইকোনমিক্সে প্রোভাইড করার কাজ কি। আমার এন্ড থেকে আপনাদেরকে ইকোনমিক্সে আমরা আসলে যে জিনিসগুলি দিব, সবচেয়ে ভালো হইতো যদি আমি ফাউন্ডেশনটা শেষ করে আসতে পারতাম, মানে চ্যাপ্টার ওয়াইজ পড়ে আসতে পারতাম। কিন্তু গত বছর বা তার আগের বছর, সব বছরই আমার আসলে এটা একটা রং স্ট্র্যাটেজি হয়ে যেত, যে চ্যাপ্টারগুলিতে ঢুকে যেমন গত বছর থেকে, গত বছর বা এর আগের বছর, গত বছরে যদি বলি যে এই মানে যেটাকে বলে গোটা গোটা নাম্বার যেটা, সেই নাম্বারটা শেষের দিকে আমাদের তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল, মানে ফাউন্ডেশন শেষ করতে গিয়ে চ্যাপ্টার শেষ করতে করতে শেষের পড়াটা আপনাদের উপর দিয়ে দিচ্ছিলাম, যে আমি বলছিলাম যে আপনারা পড়ে নেবেন পার্থক্যগুলি এটা এরকম। তো অনেকেই সেটা আবার পরীক্ষার হলে লিখতে একটু ঝামেলা হচ্ছিল, বাট ওখানে তো মার্কস বেশি, যে পার্থক্য সিঙ্গেল কোয়েশ্চেন এই জায়গাটাতে। তা আমরা এবার একটু স্ট্র্যাটেজিটি চেঞ্জ করেছি, 40 মার্কস আমরা আগে পড়ে ফেলবো, তারপরে আমরা চ্যাপ্টার 1 থেকে ব্রড কোয়েশ্চেনের আলোচনাটা শুরু করব। সো সেরকম করে আমরা আলোচনা করব। সঙ্গত কারণে আমার একটু প্রেশার, আমার প্রেশারটা হবে কেমন? আমার প্রেশারটা হবে, যদি আমি ফাউন্ডেশনটা পড়ে আসতাম আগে, তাহলে সিঙ্গেল কোয়েশ্চেন, পার্থক্য, শর্ট নোট এগুলি আমি শুধুমাত্র বলে দিলেই হতো, বেশি সময় লাগতো। এখন এগুলিকে আমার আলাদা আলাদা করে ব্যাখ্যা করে যেতে হবে, আবার চ্যাপ্টারে যখন আলোচনা করবো তখনও আলোচনা হবে, 2 লেয়ারে পড়া হবে। বাট আপনাদের জন্য যেহেতু এটা প্রেফারেবল, যে 40 মার্কস যদি এখানে আপনি মোটামুটি সিকিউর করতে পারেন, পাস অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে।
এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে গিয়ে আমরা হচ্ছে প্রথমে সিঙ্গেল কোয়েশ্চেন ডিফারেন্স এগুলিকে প্রায়োরিটি দিব। সো এটা আমরা প্রথম ক্লাসেও আমরা আলোচনা করেছি, এবং সাজেশনটা আমি দিয়ে দিব আপনাদের, বাট এটা আপনার জন্য এখন খুব বেশি ভ্যালুয়েবল কিছু না, কারণ সাজেশন তো এখন আপনি ওরকম করে বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ হচ্ছে আহ, আপনি তো পুরো বই পড়েন নাই, এখনো পড়া শেষ হলেই না সাজেশনের মনোটা আপনি বুঝবেন। ও ভাইয়া বলছে এই চ্যাপ্টারটা এটা পড়া, ভাই এই প্রশ্নটা দিয়েছে, এটার সাথে অ্যালাইন করাটা ইজি। বাট সাজেশন আমি দিয়ে দিব আপনাদের, যেহেতু আগে থেকে একটু যারা পড়ে নিতে চান আর্লি স্টেজে, তারা যাতে পড়ে নিতে পারেন তাদের জন্য আমি সাজেশন দিয়ে দিব। এবং গ্র্যাজুয়ালি আমরা এই পার্ট ডিটা শেষ করব, পার্ট ডির পরে আহ তারপরে শর্ট নোটগুলি পড়বো, ম্যাথটা পড়বো, তারপরে আমরা ব্রড কোয়েশ্চেন্সে যাব। এটা আমার প্ল্যান ছিল, আমরা সেই অনুযায়ী আগাচ্ছি। এনি অ্যাডভাইস? কারো কোনো অ্যাডভাইস আছে? ওকে, নাই। তাহলে আমরা শুরু করছি। প্রথমে টার্মিনোলজি, ডিফারেন্স এন্ড কন্ট্রাস্ট। পরীক্ষা কি আসে? পরীক্ষা আসে যে কোনো 5টা দিতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2। পরীক্ষা আসে 8টা 10টা, সেখান থেকে 5টা দিতে হবে। আমরা যেখানে যেটা বলবো এখান থেকে আমি কিন্তু 100% শতভাগ নিশ্চয়তা দিয়েছি যে প্রশ্ন কমন পড়বে। এগেইন কথা ওইটাই, আপনাদের সকল প্রশ্ন কমন পড়বে এখান থেকে। সো আপনি একটু নিজের মাথাটা ঠান্ডা রেখে টপিকস গুলি পড়েন। পড়লে দেখবেন যে আপনি অ্যান্সার নিজের মতো করে লিখতে পারবেন। ট্রাস্ট মি, কারণ আমি যখন পড়বো আমি একটু এক্সাম্পল দিয়ে পড়বো, রিয়েল লাইফের সাথে মিলাবো। যেটা অনেক সময় দেখা গেল যে এখানে দেওয়া থাকবে না, বাট আপনি রিয়েল লাইফের সাথে মিলালে দেখবেন যে আপনার প্রত্যেক ইজিয়ার হবে। সো উই আর স্টার্টিং। প্রথম ডিফারেন্স আমাদের সাজেশনও থাকবে। পজিটিভ এবং নরমেটিভ ইকোনমিক্স বলতে কি বোঝায়? ইকোনমিক্সের দুইটা পার্ট, একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স আর একটা হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স হচ্ছে, আমরা যদি ধরেন ওয়ার্ডটা শুনলে কিন্তু কি মনে হয়? পজিটিভ হবে হাবুচক, আর নরমেটিভ মনে হয় অন্য কোনো রকম। না, আসলে এটা না। এখানে মিন করানো হচ্ছে পজিটিভ। আচ্ছা, আমরা একটু স্লো যাচ্ছি, মানে কথা আমি একটু স্লো বলছি, খুব ফাস্ট দ্রুত যেতে হবে এরকম কিন্তু টেন্ডেন্সি শো করছি না। আমার প্ল্যান, আপনারা দেখেছেন রুটিনে আমরা 10টা ক্লাস দিচ্ছি, যদি আমাদের প্রয়োজন লাগে একটা ক্লাস বেশি করব, 2টা ক্লাস বেশি করব, কারো কোনো অসুবিধা নাই তো? আছে কারো কোনো সমস্যা আছে যদি 1টা 2টা ক্লাস বেশি করি? না স্যার। না ভাইয়া। আচ্ছা, কারো কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে আগাবো। দ্রুত যাবো, আর একটু একটু স্পিডে যাব। না না, এটাই ঠিক আছে। ওকে। তো প্রথম পার্থক্য, পজিটিভ এবং নরমেটিভ ইকোনমিক্স বলতে কি বুঝো? সেটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন সবাই। পজিটিভ ইকোনমিক্স মানে হচ্ছে যে ইকোনমিক্সটা ফ্যাক্টের উপর বেস করে তৈরি হয়, আর নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে যে ইকোনমিক্সটা ওপিনিয়ন, ধারণা, কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়, সেটাকে বলা হয় নরমেটিভ ইকোনমিক্স। তাহলে পজিটিভ ইকোনমিক্সটা তৈরি হয় ফ্যাক্টের উপর, ডেটার উপর, রিয়েল সিনারিওর উপর বেস করে পজিটিভ ইকোনমিক্সটা তৈরি হয়। আর নরমেটিভ ইকোনমিক্সটা তৈরি হয় ওপিনিয়নের উপর, কনসেপ্টের উপর। মানে নরমেটিভ ইকোনমিক্সটা হচ্ছে আইডিয়া জেনারেটেড ইকোনমিক্স, আর পজিটিভ ইকোনমিক্সটা হচ্ছে ফ্যাক্ট, স্ট্যাটিস্টিক্স, ডেটাবেস ইকোনমিক্স। ঠিক আছে? তাহলে পজিটিভ ইকোনমিক্স হচ্ছে এমন এক ধরনের ইকোনমিক্স যে ইকোনমিক্সটা ফ্যাক্টের উপর বেস করে, ডেটার উপর বেস করে তৈরি হয়। আর নরমেটিভ ইকোনমিক্সটা হচ্ছে বেসড অন ওপিনিয়ন, ওপিনিয়নের উপর তৈরি হয়, অথবা কনসেপ্টের উপর তৈরি হয়। তাহলে বুঝতেই পারছেন। আপনি বলেন তো, এখন 2 নম্বর একটা কথা আমি বলতে চাচ্ছি, যে কোন ইকোনমিক্সটা স্পেসিফাইড, পজিটিভ না নরমেটিভ? বলেন তো, স্যার কোন ইকোনমিক্স? পজিটিভ পজিটিভ স্পেসিফাইড পজিটিভ। পজিটিভটা স্পেসিফাইড হবে, আর নরমেটিভ হবে স্পেসিফিক না, কারণ এটা তো একটা ওপিনিয়নের উপর বেস করে তৈরি হয়। এটা একটা জেনারেল কনসেপ্ট দাঁড়াবে, রাইট? এটা একটা জেনারেল কনসেপ্ট দাঁড়াবে। তাহলে 2 নম্বর পার্থক্য এখানে যা আছে, টেস্টেবল, মুখস্থ করা জিনিস। নরমেটিভ ইকোনমিক্স নন টেস্টেবল, মুখস্থ করা জিনিস। হ্যাঁ, পজিটিভ ইকোনমিক্স ইজ অবজেক্ট, আর নরমেটিভ ইকোনমিক্স ইজ সাবজেক্টিভ। কিছু লিখবো না, ধরেন বাদ। হ্যাঁ, আমরা ধরেন
এগুলি কিছুই লিখবো না, এগুলি আমাদের বাদ। আমরা শুধু এই লাইনটা লিখবো। এটির সাথে লিখবো পজিটিভ ইকোনমিক্স হচ্ছে স্পেসিফাইড ইকোনমিক্স, আর অথবা পজিটিভ ইকোনমিক্স স্পেসিফিকেশনের উপর বেস করে তৈরি, নরমেটিভ ইকোনমিক্স স্পেসিফিকেশনের উপর বেস করে তৈরি না। টার্মিনোলজি, ডিফারেন্স এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে কখনো লোভে পড়া যাবে না। মানে কি? মানে হচ্ছে পরীক্ষার হলে এটাতে তো একটা প্রশ্ন, মানে এটাতে তো আমি 100% কমন বলছি। তার মানে আপনি পরীক্ষা যাওয়ার আগে জানেন পৃথিবীর প্রশ্ন যত কঠিন যত হার্ডই হোক, ভাইয়া যা পড়াচ্ছে সেগুলি থেকে আসবে। পরীক্ষার হলে গিয়ে তো এই প্রশ্নটা আপনি কমন পাবেন। এখন কমন প্রশ্নটা আপনি পড়তে গিয়ে আপনার কাছে মনে হবে না এটা তো ভালো পারি, তাহলে একটু বেশি করে লিখি। নেভার এভার ট্রাই দিস। 2 মার্কস, সো জাস্ট দুইটা পার্ট। আমি যেমন এখানে বললাম পজিটিভ ইকোনমিক্স ফ্যাক্টের উপর তৈরি হয়, আর নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে অপিনিয়নের উপর তৈরি হয়। পজিটিভ ইকোনমিক্সটা স্পেসিফাইড, নরমেটিভ ইকোনমিক্সটা স্পেসিফাইড না। এক্সাম্পলে যাই তাহলে আমার জন্য একটু ইজিয়ার হবে। পজিটিভ ইকোনমিক্স আমি বললাম যে বাংলাদেশের ইনফ্লেশন রেটটা হচ্ছে 8%। এটা কি আমি আন্দাজে বলছি? সম্ভব? কেউ একজন বলছে তার উপর কথার উপর বেস করে আমি বলে দিছি যে বাংলাদেশের ইনফ্লেশন রেট 8%? না, এইটা ডেটা অ্যানালাইসিস করে বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান ব্যুরো, ডেটা অ্যানালাইসিস করে, করার পরে বাংলাদেশের ইনফ্লেশন রেটটা এখন 8%, এটা মেজার করে। নরমেটিভ ইকোনমিক্সে বলা হচ্ছে যে বেশি ইনফ্লেশন থাকলে সেটা কান্ট্রির জন্য ভালো না, সো ইনফ্লেশনটা কমানো দরকার। এটা একটা ওপিনিয়ন দিয়েছে, টোটাল জেনারেল সিনারিও দেখে একটা ওপিনিয়ন দিয়েছে। সো এটাকে আমরা নরমেটিভ ইকোনমিক্স বলবো। এক্সাম্পল দুইটা আপনাদের পছন্দ হয়েছে? নতুন কোনো এক্সাম্পল দরকার আছে? মানে আরেকটু সুন্দর বুঝানো, মানে এটা ভালো এক্সাম্পল। আপনার কি আর কোনো এক্সাম্পল শোনার দরকার আছে, নাকি আমরা পরের প্রশ্নে যাব? যেটা সোজা প্রশ্ন সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করব না, তাহলে আমরা অন্য প্রশ্নগুলিতে একটু বেশি সময় দিতে পারবো। পরের প্রশ্ন যদি যাও। সবাই বুঝে থাকেন তাহলে আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে আর কথা বলবো না। ভাইয়া ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন। আমরা Yeah. যখন ডিফারেন্সিয়েটে আসবো তখন কি আমরা টু পার্টে মানে সাইড ওয়াইজ করে লিখবো নাকি এভাবেই জাস্ট ডিফারেন্সিয়েটটা লিখে দিব? আহ এটা বেসড অন ইউ। ওকে। আপনি যদি মনে করেন যে গ্রাফ করে লিখবেন, মানে দুইটা হুম। ঘর করে লিখবেন, আমি রাইট। এইভাবে লিখবেন, হুম। এইভাবে লিখবেন, ইটস আপ টু ইউ। ওকে ওকে। হ্যাঁ, এই যদি এইভাবে লেখেন হুম এটা হুম আপনার হুম। ব্যাপার। তাহলে এখানে 3টা ঘর হবে, জি। একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, মানে একটা, আমরা তো আবার স্পেসিফিকেশন বলছি, এক্সাম্পল যাবে 3 নম্বর। আর রাইট। যদি মনে করেন যে ডিফারেন্স এবং এক্সাম্পলটা ধরেন, ডিফারেন্সটা দিয়ে ধরেন পজিটিভ ইকোনমিক্স লিখলেন, লিখে এটা ফ্যাক্ট, তারপরে এটা স্পেসিফাইড, এটার এক্সাম্পল হচ্ছে এটা, নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে এটা 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 দিয়ে 3টা নিচে জি। লিখলেন, এভাবে হয়। নো ইস্যুস। এটা নিয়ে ওকে। কখনো কেউ প্যারার মধ্যে যাওয়ার দরকার নাই হুম হুম। যে ভাইয়া মনে হয় গ্রাফ করলে ভালো নাম্বার পাবো, এটা মনে হয় ভালো নাম্বার পাবো না, না। আপনি ওকে ঠিক যেভাবেই আছে। লিখেন না কেন জি জি। ওকে। সেভাবেই আপনার নাম্বার পাবেন। তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এটা মানে মাই ওপিনিয়ন, এবং এটা খুব টেকনিক্যাল, ক্রুশিয়াল, সেন্সিটিভ ডিসকাশন, মানে এটা খুব টাচি টক্ক, খেয়াল রাখতে হবে মাথায়। জাস্ট টাচি কেন? হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দিস কোয়েশ্চেন? টার্মিনোলজি, ডিফারেন্স এন্ড কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বিপরীত, মানে ডিফারেন্স পার্থক্য, টার্মিনোলজি কোন একটা লাইন ব্যাখ্যা করা। তার মানে এখানে যতগুলি প্রশ্ন থাকবে সবই যে ডিফারেন্স থাকবে, সবই যে কন্ট্রাস্ট থাকবে এরকম না, টার্মিনোলজিও আসবে। এখন আপনি যদি লেখা শুরু করেন এইভাবে, টার্মিনোলজি থেকে কখনো আপনি এইভাবে লিখতে পারবেন না, এটা তো এইভাবে লিখলে সুন্দর হয়। সো আপনি কোন অ্যান্সারটা লিখছেন সব প্রশ্ন এভাবে গ্রাফ করে লিখতে হবে, ইট ইজ নট নেসেসারি। গ্রাফ করা মানে আপনি স্পেসিফাইড করে দেওয়া, আর এভাবে যদি লেখেন এটা আপনার ওপেন থাকা। এবং যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, ভাই আপনি কোনটাকে মানে কোর হার্ট থেকে কোনটাকে প্রেফার করেন, আমি এই প্রসেসটাকে প্রেফার করি, এটা স্পেসিফাইড করে দেয়। তো পজিটিভ এবং নরমেটিভ ইকোনমিক্স নিয়ে কারো কোনো সমস্যা নাই, থাকার কথা না। আছে কারো কোনো সমস্যা? আছে? আরেকটা এক্সাম্পল শুনবেন প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে। আমি বললাম যে ধরেন আমার মেয়ে
আমরা তো পড়েছি, আপনারাও তো পড়েছেন আগে। এখন তো স্ট্যান্ডার্ড 1 2 3 কি কি চলে আসছে। ক্লাস 1 2 3 4 5, ফাইভে পড়েছি। ফাইভে 6টা সাবজেক্ট ছিল আমার মনে আছে: বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইসলাম ধর্ম, যদি ভুল না করি 6টা সাবজেক্ট। 100 মার্কসের পরীক্ষা। আমি পরীক্ষা দিয়েছি, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট আসছে। রেজাল্ট আসার পরে আমার মার্কস আসছে বাংলাতে 77, ইংরেজিতে 73, এটাতে এত, এটাতে এত, এটাতে এত, ইত্যাদি ইত্যাদি। আমার গড় মার্কস আসছে 71, অথবা আমার গড় মার্কস আসছে 83। গুড। এখন আমি রেজাল্ট কার্ডটা পাওয়ার পরে আমার একজন চাচা আমাকে জিজ্ঞেস করলো যে, জাকির, তুমি তো, তোমার তো আজকে রেজাল্ট দিয়েছে ফার্স্ট টার্ম, তুমি কত নম্বর পেয়েছো? যে আঙ্কেল, আমার তো সবগুলো মিলিয়ে আমি 81% মার্কস পেয়েছি। চাচাকে যদি এবার আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো চাচা, ওর 81 মার্কস বলেছে, আপনি এখন কি বলবেন? চাচা বলবে যে, না, ও তো ভালো মার্কস পেয়েছে, ভালো। তুমি 81% মার্কস কিভাবে পেয়েছো? আমি এই সাবজেক্টে এত 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 এত, বেস মাই ক্যালকুলেশন। তাহলে আমি যে 81% মার্কস পেয়েছি, এটাকে কি আমি পজিটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল বলবো, না নরমেটিভ ইকোনমিক্স এর এক্সাম্পল বলবো? বলেন তো। পজিটিভ। 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 ওকে, আমি আমার চাচাতো ভাই ড্রাগ এডিক্টেড, মানে শরীর খারাপ করে বাসায় আসে, ড্রাগস নেয়। আমি ওর কাছে গিয়ে বললাম যে, আহ, সরাসরি বলি না, কারণ সরাসরি বললে ওরা আবার মাইন্ড করতে পারে। আমি তাদেরকে ব্রিফলি বলছি, যারা মাদক নেয় তাদের এই হয়, ফ্যামিলি ক্রাইসিস হয়, ইত্যাদি ইত্যাদি মিলে কিছু মিলে আমি আসলে তাকে বলার চেষ্টা করছি মাদক নেওয়াটা শরীরের জন্য, মনের জন্য, পরিবারের জন্য ভালো না। এক্সাম্পলটা কি পজিটিভ না নরমেটিভ? নরমেটিভ। 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 আপনাদের আর কখনো কোনো প্যাচ হবে বলেন তো? পজিটিভ আর নরমেটিভ পরীক্ষা যদি আসে, জি না, প্যাচ হবে? ক্লিয়ার। না। ক্লিয়ার ভাই। ওকে। ক্লিয়ার ভাই। ওকে, তাহলে আমরা এবার যাব পরের কোয়েশ্চেনটায়। ম্যাক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স অলরেডি আলোচনা করে আসছি, এটা শর্ট করে বলবো। ম্যাক্রো মাইক্রো আমার প্যাচ হয়, আপনাদেরও হতে পারে। সেটা হচ্ছে, এটা জায়গায় এটা চলে আসে, এটা জায়গায় এটা চলে আসে। হ্যাঁ, এটা আনানো যাবে না। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। ব্যক্তি পর্যায়ের ইকোনমিক্স হচ্ছে মাইক্রো, আর সামষ্টিক পর্যায়ের ইকোনমিক্স হচ্ছে ম্যাক্রো। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যক্তিগত ইকোনমিক্স নিয়ে আলোচনা করে, ব্যক্তি পর্যায়ের ইকোনমিক্স নিয়ে আলোচনা করে। আর ম্যাক্রো ইকোনমিক্স হোল ইকোনমিক নিয়ে আলোচনা করে। তাহলে ব্যক্তি পর্যায়ের ইকোনমিক্স কি, যদি একটা এক্সাম্পল দিতে বলি, আমি, আমার কথা বলেন, আমি বেতন পাই 80,000 টাকা, আমার বাসা ভাড়া আছে 17,000 টাকা, ইলেকট্রিসিটি বিল আছে 2,000 টাকা, বাচ্চার স্কুলের বেতন আছে 10,000 টাকা, খাবার পিছনে ব্যয় করতে হয় 25,000 টাকা, তারপরে ফ্যামিলি এল্ডার পার্সন আসে, তাদের ট্রিটমেন্টের জন্য লাগে 5,000 টাকা। অ্যানালাইসিসটা করি না? আবার আমাকে বাসা থেকে বলা হচ্ছে যে একটা এয়ার কন্ডিশন কিনতে হবে, সেটার জন্য কিছু টাকা জমাইতে হবে। সবকিছু মিলে আমার ফ্যামিলি পার্সোনাল লাইফটাকে সুন্দরভাবে কন্টিনিউ করার জন্য আমি যা ইনকাম করি, যা আমার ইনকাম হয়, সেইটাকে একটা প্ল্যান করি আমি একটা ইকোনমিক পার্সপেক্টিভকে মাথায় রেখে। যে ইকোনমিক পার্সপেক্টিভটাকে মাথায় রেখে আমি প্ল্যানটা করি, সেই ইকোনমিক্সটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স, কারণ এটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারকে অ্যানালাইসিস করে। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে টোটাল ইকোনমি নিয়ে আলোচনা করে, যেমন কান্ট্রির জিডিপি, কান্ট্রির ইনফ্লেশন। সবচেয়ে সোজা এক্সাম্পল হচ্ছে বাজেট। বাজেটে কি কোনোদিন বলছে জাকির ভাই 80,000 টাকা বেতন পায়, 80,000 টাকা সেইভাবে আসছে, এভাবে এভাবে খরচ করবে? না রে ভাই, ওখানে কথা হচ্ছে, মানে লাখের নিচে কোনো কথা নেই, লাখ কোটির কোনো নিচে কথা নাই এখনকার আমাদের বাজেটে, আসুক বা না আসুক। 1,43,000 কোটি টাকার বাজেট বাংলাদেশের, কারণ 15 কোটি মানুষ আছে, সকলের জীবনধারা নিয়ে এই বাজেটটার রিফ্লেকশন হয়েছে। তার মানে ক্লিয়ার, ইট ইজ রিফ্লেক্টেড অর ইট ইজ রিপ্রেজেন্টেড ম্যাক্রো ইকোনমিক্স। সো আমি প্রেফার করব ইন্ডিভিজুয়াল ইকোনমিক বিহেভিয়ারকে আপনি দিবেন মাইক্রো ইকোনমিক্স এর এক্সাম্পল, আর ম্যাক্রো ইকোনমিক্স এর এক্সাম্পল দিবেন সিম্পলি বাজেট। জিডিপি, ইনফ্লেশন ধরেন এখন আমি বুঝি না, এগুলো পেঁচানো মনে হয়, আপনিও বুঝেন না। বাজেটটা আমি আপনি সবাই বুঝি। সো বাজেট, দুইটাই বাজেট। কান্ট্রি বাজেট হলে সেটা হবে ম্যাক্রো ইকোনমিক্স,
আমার লাইফের আমার মান্থ এন্ড বাজেট হলে সেটা হবে মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স ইজ এগ্রিগেট অ্যানালাইসিস। এগ্রিগেট মানে সামষ্টিক, কথাটার ইংরেজি হচ্ছে এগ্রিগেট। আর মাইক্রো ইকোনমিক ডিটেইল অ্যানালাইসিস করে, আমার পুরো ডিটেইল অ্যানালাইসিস করে। ম্যাক্রো ডিলস উইথ ন্যাশনাল ইস্যু, আর মাইক্রো ডিলস উইথ ইন্ডিভিজুয়াল মার্কেট। আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, এক্সাম্পলটা আমি আলোচনা করেছি, আমি আর এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাচ্ছি না। কারো কোনো সমস্যা আছে? কোনো এক্সাম্পল দরকার আছে এখানে আর, ম্যাক্রো অ্যান্ড মাইক্রোতে? না ভাইয়া। ওকে, উই উইল কন্টিনিউ কোয়েশ্চেন নাম্বার 4। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 3 is containing with cardinal and ordinal utility. This is important. কার্ডিনাল এবং অর্ডিনাল ইকোনমিক্স। কার্ডিনাল এবং অর্ডিনাল ইকোনমিক্স হচ্ছে যেই ইকোনমিক্সটা, আহ এটা এটা ইম্পর্টেন্ট। উপযোগ নিয়ে কথা। প্রথমে উপযোগটা কি সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, মানে বাংলায় ইউটিলিটির কথাটার বাংলা অর্থ হচ্ছে উপযোগ। উপযোগ কি? উপযোগ হচ্ছে যেটা মানুষের অভাব পূরণ করে, সেটাকে বলা উপযোগ। কোনো একটা মানুষের, তাহলে অভাব কি? অভাব হচ্ছে, মানে এটা কি স্কেরসিটি বলা চলে, অথবা ডিমান্ড আমরা অনেক জায়গায় বলি। ইউটিলিটি হচ্ছে যেটা মানুষের অভাব পূরণ করে। সো অভাব পূরণ করার ক্ষমতাকে ইউটিলিটি বলা হয়। ইউটিলিটিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি বলতে কি বোঝায়? কার্ডিনাল ইউটিলিটি মানে হচ্ছে যেই ইউটিলিটিটা সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয়। আর অর্ডিনাল ইউটিলিটি হচ্ছে যেটা র্যাঙ্কের মাধ্যমে প্রকাশ করে। র্যাঙ্কের মাধ্যমে প্রকাশ করে, ঠিক আছে? কার্ডিনাল হচ্ছে সংখ্যা ভিত্তিক, অর্ডিনাল হচ্ছে র্যাঙ্ক, পদমর্যাদা ভিত্তিক। এখন প্রথমত ইউটিলিটি, আপনার মাথায় একটু প্যাচ হইতে পারে, ভাইয়া ইউটিলিটিটা যদি একটু ভেঙে বল। কোনো জিনিস মানুষের যখন অভাব পূরণ করে তখন সেটাকে বলা হয় সেই বস্তুর ইউটিলিটি। ধরেন আপনার সুইটস অনেক পছন্দ, আমাদের মধ্যে আছে না? আমি মানে অনেকেই কিন্তু আছে যে সুইটস অনেক পছন্দ। ইনফ্যাক্ট আমিও, মানে এখন খাচ্ছি না, বাট একটা সময় আমার সুইটস অনেক পছন্দ ছিল। মানে পছন্দ মানে খুবই পছন্দ। আপনারা মনে কারা আমাকে দেখেছেন কিনা জানি না, আমি খুব বেশি কিন্তু, মানে মানে আমার ওজন হচ্ছে 66-67 কেজি। বাট আমার এমনও রেকর্ড আছে 37-39টা মিষ্টি আমি একসাথে খেয়ে ফেলছি, এরকম রেকর্ড আছে। এবং এটা খেয়েছি ইনফ্যাক্ট বরিশালে গিয়ে। বরিশালের মিষ্টিটা খুব ভালো। একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছি, সেখানে মর্নিং ওনাদের বাসায় মিষ্টিটা তৈরি করে। ট্রেডিশনালি মনে হয় যারা মিষ্টি তৈরি করে তাদেরকে বাসায় নিয়ে আসে, হাঁড়িতে করে মিষ্টি তৈরি করে। তো আমরা সকালে নাস্তা করছিলাম, তো আমাদেরকে বললো, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, আমাদেরকে বললো যে ওদেরকে ব্রেকফাস্টের সাথে মিষ্টিও অ্যাড করো। তো ওই মিষ্টি অ্যাড করতে সবাইকে একটা একটা করে মিষ্টি দিয়েছে। তো আমি আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়েতে গেছি, তো আমার ফ্রেন্ড ওর মাদারকে বললো যে তুমি জাকিরকে কয়টা মিষ্টি দিয়েছো? বলে যে জাকিরকে একটা মিষ্টি দিয়েছি। বলে যে জাকিরকে একটা মিষ্টি দিলে হবে না, জাকিরকে একটা প্লেটে করে দিতে হবে, আরো বেশি মিষ্টি দাও। তো আন্টি আমার জন্য আবার মিষ্টি নিয়ে আসছে 4টা। তো আবার রাসেল বলল যে কি ব্যাপার, জাকিরকে কয়টা মিষ্টি দিছো? বললো যে জাকিরকে তো 4টা মিষ্টি দিছি। তো তোমাকে 4টা মিষ্টি দিতে বলছি? ওকে বলছে একটা বড় বলে করে মিষ্টি দিতে, ও এখান থেকে কমপক্ষে 30টা মিষ্টি খাবে। তো আন্টি খুবই খুশি হয়ে গেল যে এতগুলি মিষ্টি খেতে পারে, দেখবো যে আসলে সত্যিকার এই চিকন ছেলে সত্যিকার অর্থে খেতে পারে কিনা। তো উনি কি করছে, 2টা অনেক বড় জায়গায় করে মিষ্টি নিয়ে আসছে, এনে আমাকে দিছে, বলে যে দেখি তুমি খাইতে পারো কিনা। তো ওদের নেচারালি খুব ভালো, একদম সফট থাকে এবং ফ্রেশ তোলা। তো আমি মনে হয় মানে 37-38-39টা এরকমই হবে। তো পরের, মানে আমি জানি না বরিশালে কেউ আছেন কিনা, আপনাদের কিন্তু দোতলা ঘর থাকে, হ্যাঁ, নিচতলা উপরতলা এরকম, কাঠেরই দোতলা ঘর থাকে। তো আমরা দোতলায় ছিলাম, পরে আন্টি বিকেল বেলা হঠাৎ করে দেখলাম একটা বড় মিষ্টির হাঁড়ি দোতলায় দিয়ে আসছে। বললো যে তোমরা তো রাতে জেগে থাকবা, জাকির যদি খেতে চায়, এজন্য একটা দুইটা দিয়ে তো হবে না, পুরো হাঁড়িটা দিয়ে গেলাম। এখানে আমরা মিষ্টির কথাটা কেন বলা? মিষ্টির কথাটা বলা হচ্ছে, আমি খুব মিষ্টি খেতে পছন্দ করি। ইনফ্যাক্ট প্রথম মিষ্টিটা খাওয়ার সময় আমার ভালো লাগছে, উফ মিষ্টি খুব টেস্টি, 1 2 3 4 5।
আমি ধরেন বললাম আমি 39টা মিষ্টি খেলাম, 40 নম্বর মিষ্টিটা আমি আর কেন খেলাম না? কারণ 39-এর পরে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে আর খেতে পারবো না, রুচিতে আর নিচ্ছে না, পেট আর নিচ্ছে না। এই যে আমার অভাবটা ছিল আসলে মিষ্টি খাওয়া, কিন্তু এই অভাবটা একটা সময় ধীরে 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 কমে গিয়ে লাস্টে গিয়ে আমি আমার নিজেকে বলছি যে না, আমার আর মিষ্টি খাওয়া যাবে না, আমি আর খেতে পারবো না। সকল খাবারের ক্ষেত্রে কিন্তু এরকম হয়, আমার খুব ফেভারিট, আপনার খুব ফেভারিট, বাট একটু খেতে অনেকগুলি খাওয়ার পর আপনি বলবেন যে না, আর আজকে আর খেতে পারবো না। ইউটিলিটিটা আপনার অভাব পূরণ করার ক্যাপাবিলিটিটাকে শো করে, এবং এই শো আপ হয় দুইটা ওয়েতে, একটা হচ্ছে কার্ডিনাল ওয়ে আর একটা হচ্ছে অর্ডিনাল ওয়েতে। কার্ডিনাল ওয়েতে সংখ্যা ভিত্তিক পরিমাপের মাধ্যমে বলা হয়, আর অর্ডিনাল ওয়েতে র্যাঙ্ক ভিত্তিক পরিমাপের মাধ্যমে বলা হয়। তাহলে নিউমেরিক্যালি ঘটনাটা ঘটবে ইউনিট আকারে 1 2 3 4 5 6। অর্ডিনাল ওয়েতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন এইট নাইন টেন, এরকম। কার্ডিনাল এজিউমস এক্সাক্ট মেজারমেন্ট, এটা এক্সাক্ট মেজারমেন্ট করতে পারে। অর্ডিনাল ইউটিলিটিটা কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট করতে পারে না। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার মেয়ে ক্লাসে ওই যে 100 মিটার রেসে অ্যাটেন্ড করেছে, সে হচ্ছে সেকেন্ড হয়েছে। তো আমি সব জায়গায় বলছি আমার মেয়ে সেকেন্ড হয়েছে, কিন্তু কত মিনিটে গিয়েছে, কত কি হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু বলিনি। আমাকে বললো যে আপনার তো সুইটস অনেক পছন্দ, কয়টা খেতে পারবেন? আমি বললাম 30টা খেতে পারবো। সো উনি মেজার করে ফেললো আমি 30টা মিষ্টি খাওয়া পর্যন্ত আমার ইউটিলিটিটা আমি কনজিউম করতে পারবো। তো আমি সংখ্যা দিয়ে ওটাকে বললাম। আর এখানে দ্বিতীয় বললাম, এইটা একটা র্যাঙ্ক দিয়ে আমি প্রকাশ করলাম। কার্ডিনাল ইউটিলিটিটা হচ্ছে লেস রিয়েলিস্টিক, এটা আপনি দরকার নাই দেওয়ার। এই তিনটে এক্সাম্পল দিয়ে কার্ডিনাল ইউটিলিটির এক্সাম্পল দিয়েছে আইসক্রিম গিভস 10 ইউনিটস, অ্যান্ড অর্ডিনাল ইস্যুস দিয়েছে আইসক্রিম প্রেফার্ড ওভার চকলেট, একটার প্রতি আরেকটার ওভারনেসটাকে শো করেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাজ কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল ইকোনমিক্স। স্ক্রিন তো শেয়ার আছে ইনফ্যাক্ট, হ্যাঁ। ওকে, তাহলে কার্ডিনাল এবং অর্ডিনাল ইকোনমিক্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোনো মানে লিখতে কারো কোনো অসুবিধা হবে? এনি কোয়েশ্চেন? কার্ডিনাল ইকোনমিক্স অর্ডিনাল ইকোনমিক্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারিনি এরকম কি কেউ আছেন? আছেন কেউ? না। 4 নাম্বার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স আমরা সরাসরি পে করি, আর ইনডিরেক্ট ট্যাক্স আমরা সরাসরি পে করি না, সেটা কোনো গুডস বা সার্ভিস কেনার মাধ্যমে পে করি। ডিরেক্ট ট্যাক্স, আয়কর আমরা যেটা দিই এটাকে ডিরেক্ট ট্যাক্স বলে। ইনডিরেক্ট ট্যাক্স আমরা স্বপ্ন থেকে কোনো ফ্রুটস বা কোনো কিছু কিনলে যে ট্যাক্সটা দিই সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্যার ট্যাক্স। স্যার সরি টু ইন্টারাপ্ট, মুনমুনাপুর মাইকটা স্যার খুলে যাচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে স্যার। যদি একটু দেখতেন স্যার, আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এই মুনমুনাপুর মাইকের জন্য। ওকে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা আমরা সরাসরি দেই, সরাসরি গভর্নমেন্টকে দেই। ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমরা সরাসরি গভর্নমেন্টকে দেই না, এইটা অন্য একটা ওয়ে হয়ে যায়। যেমন আমরা স্বপ্ন, আগোরা থেকে যখন ফ্রুটস কিনি, কোনো প্রোডাক্ট কিনি, সেখানে কিন্তু আমরা তাদেরকে ট্যাক্স দিই, ওরা কিন্তু আমার কাছ থেকে একটা নির্দিষ্ট অংশ, ভ্যাট বলি আমরা এটাকে, নেয়, এটা আবার তারা জমা দেয়। সো এটা হচ্ছে আমার ইনডিরেক্ট ট্যাক্স। নেক্সট 5 নাম্বার, জিএনপি এবং জিডিপি। এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। ইন্টারেস্টিং, কিল হুম
কোথাও টিপ দিছিলা? মনে নেই।